শেষ নেই। আমি জানতাম আমার দিদির কোল তুমি এইভাবে চিরকালের জন্য খালি করে দিতে পারো না। রানীমা, আমার তো আনন্দে কাঁদতে ইচ্ছে করছে। দিদি তাহলে কবে আদিত্যকে ফিরিয়ে আনছে? এখানেই তো সমস্যাটা জেসমিন। চারুমা লিখেছে কালভৈরব তার কালো জাদু দিয়ে আদিত্যের চারদিকটা একটা বিশাল অন্ধকার দেয়াল তৈরি করে দিয়েছে। সেই জাদু বলয় ভেদ করে পদ্মপরী আদিত্যের আসল ঠিকানা বুঝতে পারছে না। এ কি বলছেন কি রানীমা? আর কয়ও না পুসির মা, আমার বোনের কপালটা না বড্ড খারাপ। গত মাসে তার স্বামী হঠাৎ কইরা জ্বরে ভুইগা ভুইগা মারা যায়। তারপর আমার বোন এই হেমরাজ্যের উত্তর দিকের ফসলের মাঠ, ভ্যাবলা ক্যাবলা এবং হরিশ কৃষক মাঠের মাঝখানে মাথায় হাত দিয়ে বসে আছে। চারদিকের মাটি একেবারে। চারুলতা ভেবেছে চোখের জল মুছে সে রাজ্য সামলাবে। এবার দেখি সে কিভাবে তার রাজ্যের মানুষদের বাঁচায়। কালভৈরব তার জাদুর দণ্ড। অচেনা রাজ্যের সেই গ্রামের কুড়ে ঘর। সকালের মিষ্টি রোদ উঠোনে এসে পড়েছে। কাঠুরে আর তার বউ দুজনে দাওয়ায় বসে আছে। কাঠুরের বউয়ের কোলে ছোট্ট সূর্য। কাঠুরে খুব মনোযোগ দিয়ে তার বউয়ের কথা শুনছে। ওগো, এবার তো আমরা আমাগো সূর্যরে নিয়ে প্রথমবারের মতো গ্রামের মানুষদের সামনে বাইর হমু। আর কতদিনই বা লুকাইয়া রাখমু কও তো? অনেকদিন তো হইল। ভয়ে ভয়ে ওকে লুকাইয়া রাখলাম। এখন কিন্তু আমার বুকের ভেতরটাই বড্ড ধরফর করছে। যদি কেউ কোনো উল্টো পাল্টা প্রশ্ন করে বসে। আরে এত ভয় পাচ্ছ কেন বউ? আমরা তো সবই ভেবে রেখেছি। তুমি শুধু তোমার মনের জোর ঠিক রেখো। কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে একদম ঘাবড়াবে না। আমরা যা ঠিক করেছি ঠিক সেইভাবেই সবার সামনে কথা বলবো। আমি জানি গো, কিন্তু গ্রামের মানুষ তো বড্ড বেশি কথা কয়। বিশেষ কইরা ওই পুসির মা। সে তো সেদিন আমার ঘরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুই নাই ফালাইছিল। আর যদি সে আমাদের কোলে সূর্যরে দেখা ফেলে, তবে সে তো জেরা করে আমাদের পাগল কইরা দিব। পুসির মাকে নিয়ে একদম দেবো না তো, তাকে আমি সামলাবো খন। তুমি শুধু তোমার এই দোষ সম্পর্কের বোনের গল্পটা ঠিক মতো বলবে। তুমি বলবে তোমার বোন গরিব ছিল গো। তার স্বামী মারা যাওয়ার পর সে এই বাচ্চার জন্ম দেয়। তারপর সেও মারা যায় গো। তাই তুমি বাধ্য হয়ে তোমার বোনের এই অনাথ বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে এসেছো গো। হ্যাঁ গো, আমি ঠিক এইভাবেই করমু। আমি কমু, বিধাতা যখন আমার নিজের কোল খালি কইরা রাখছে, তখন আমার বোনের এই অসহায় বাচ্চাটারে আমি নিজের ছেলের মতোই মানুষ করমু। এই কথা শুনলে গ্রামের মানুষ আর আমাকেও সন্দেহ করব না, উল্টো তারা আমাকেও দয়া করব। একদম ঠিক বলেছো বউ। মানুষের মনে একবার দয়া ঢুকে গেলে তারা আর বাঁকা কথা বলতে পারবে না। তারপর থেকে আমাদের সূর্য এই গ্রামের আলো বাতাসে বড় হবে গো। তাকে আর চার দেওয়ালের ভেতরে লুকিয়ে থাকতে হবে না। চলো গো, আমি আমার সূর্যরে সুন্দর করে সাজায়া দিই। আমার বোনের ছেলে বলে কথা, তারে তো আর মলিন পোশাকে বাইরে নিয়ে যাওয়া যায় না। এরপর একে একে সবাই দেখবো আমাগো সূর্য কত সুন্দর। বেশ অনেকগুলো মাস পেরিয়ে যায়। হেমরাজ্যের রাজপ্রাসাদের মূল ফটক। রানী লতা রথ থেকে নামলো। তার চোখে মুখে দীর্ঘ যাত্রার ক্লান্তি, কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি। জয়া মা ছুটে এসে রানী লতাকে স্বাগত করলেন। মহারানী, আপনি ফিরে এসেছেন। এতদিন বাদে আপনাকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। চারুমা সেই কখন থেকে আপনার অপেক্ষার প্রহর গুনছে। আমারও তোর মধুপুরে মন টিকছিল না জয়া। জেসমিনের মেয়েকে দেখে আমার শুধু চারুমায়ের কথাই মনে পড়ছিল। চারু কোথায়? ও কেমন আছে? চারুমা তো এখন আর আগের মতো নেই মহারানী। সে যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। তার চোখে আর এক ফোঁটা জলও নেই। সে সারা দিন শুধু রাজের ভালো মন্দ নিয়ে মেতে আছে। আসুন রানীমা, চারুমা তার ঘরে আছে। রানী লতা ধীর পায়ে চারুলতার কক্ষের দিকে এগিয়ে গেল। চারুলতার কক্ষ। চারুলতা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রানী লতা ঘরে প্রবেশ করলো। চারুমা। চারু চমকে গিয়ে ঘুরে তাকালো এবং ছুটে এসে রানী লতার সামনে দাঁড়ালো। মা, তুমি চলে এসেছো? আমি জানতাম তুমি বেশি দিন আমাকে ছেড়ে মধুপুরে থাকতে পারবে না। জেসমিন কেমন আছে মা? আমার অদিতি কেমন আছে?
ওরা সবাই ভালো আছে রে চারু। জেসমিন তোর কথা খুব বলছিল। সে বলছে তোর অদিতি শুধু সেদিনটার অপেক্ষায় আছে যেদিন তার ভাই আদিত্য ফিরে আসবে। কিন্তু চারু মা, তোর এই অবস্থা কেন? তুই তো একদম শুকিয়ে গেছিস। আমি একদম ঠিক আছি মা। আমি তো এখন আর কাঁদছি না। আমি জানি আমার আদিত্য বেঁচে আছে। সে পৃথিবীর কোনো এক প্রান্তে খুব নিরাপদে আছে। পদ্মপুরী আমাকে সব বলেছে মা। আমি সব শুনেছি চারুমা। আমিও শুনেছি যে কাল ভৈরব একটা জাদু বলয় তৈরি করে তোর ছেলের ঠিকানা লুকিয়ে রেখেছে। হে বিধাতা, তুই এত বড় কষ্ট কি করে সহ্য করছিস রে মা? কষ্ট তো আছেই মা, কিন্তু সেই কষ্টকে আমি এখন আমার শক্তিতে পরিণত করেছি। কাল ভৈরব ভাবে যে সে জাদু বলয় দিয়ে একজন মায়ের পথ আটকে দেবে, কিন্তু সে জানে না মায়ের ভালোবাসা কোনো জাদু বলয় মানে না। আমার ছেলে একদিন ঠিক বড় হবে আর নিচে শেকড়ের টানে হেমরাজ্যে ফিরে আসবে। তোর এই বিশ্বাসের জোর দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছে চারু। তুই যে এত শক্ত হতে পারিস তা আমি আগে কখনো ভাবিনি। আমাকে তো শক্ত হতেই হবে মা। আমি যদি ভেঙে পড়ি তবে এই হেমরাজ্যের মানুষদেরকে কে সাহস যোগাবে? আমার রাজপুত্র অরুণকে কে ভরসা দেবে? আমরা দুজনে মিলে ঠিক করেছি আমাদের ছেলেকে আমরা এমন এক হেমরাজ্য উপহার দেব যা কালভৈরবের যে কোনো কালো জাদু থেকে অনেক বেশি শক্তিশালী। বিধাতা তোর এই মনের জোর চিরকাল বজায় রাখুক মা। আমি জানি সত্যের জয় একদিন হবে। আদিত্য ঠিক ফিরে আসবে। হেমরাজ্যের উত্তর দিকের ফসলের মাঠ। ভ্যাবলা, ক্যাবলা এবং হরিশ কৃষক মাঠের মাঝখানে মাথায় হাত দিয়ে বসে আছে। চারদিকের মাটি একেবারে শুকনো, ফেটে গেছে। ফসলের গাছগুলো নেতিয়ে পড়েছে। বিধাতা, কি সর্বনাশ হয়ে গেল! কাল রাত পর্যন্ত তো এই মাঠের মাটি একদম ঠিক ছিল। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি সব মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা জলও তো কোথাও দেখতে পাচ্ছি যে। হরিশ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। গ্রামের যে বড় কুয়াটা থেকে আমরা মাঠে জল দেই, সেই কুয়োর জলও তো হঠাৎ করে একদম শুকিয়ে গেছে। এমন তো আগে কখনো হয়নি গো। আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয়। এত বড় মাঠের ফসল একদিনে শুকিয়ে যায় কি করে? নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কালো ছায়া আছে। তোর কথা ঠিক না। কাল ভৈরব রাক্ষসটা নিশ্চয়ই আমাদের হেমরাজের ওপর নতুন কোনো চক্রান্ত শুরু করেছে। সে আমাদের ভাতে মারতে চাইছে রে। ফসল নষ্ট হলে তো রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে। তাহলে এখন আমরা কি করবো হরিশ কাকা? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। আমাদের যুবরাজ অরুণা চারুমায়ের কাছে কথা দিয়েছিলাম যে আমরা হেমরাজের মাটিতে সোনা ফেলাবো। আমাদের এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে। যুবরাজ অরুণকে সব কথা খুলে বলতে হবে। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবেন। চলো আমরা এই মুহূর্তে যাই। এক মুহূর্ত দেরি করা যাবে না। কাল ভৈরবের গুহার চারদিকে অন্ধকার। আগুনের কুণ্ডলিটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কাল ভৈরব বিকট শব্দে হাসছে। আমার কালো জাদুর খরা শুরু হয়ে গেছে। হেমরাজ্যের উত্তর দিকে সব ক্ষেতের ফসল এখন শুকিয়ে কাঠ হয়ে যাবে। জলের অভাবে ছটফট করবে সবাই। চারুলতা ভেবেছে চোখের জল মুছে সে রাজ্য সামলাবে। এবার দেখি সে কিভাবে তার রাজ্যের মানুষদের বাঁচায়। কাল ভৈরব তার জাদুর দণ্ডটা বাতাসে ঘোরাতে লাগলো। আমি এমন এক পরিস্থিতি তৈরি করব যে হেমরাজ্যের প্রজারা জলের জন্য হাহাকার করবে। তারা তাদের যুবরাজ অরুণের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। চারুলতা অরুণ বুঝতে পারবে না তারা তাদের হারানো ছেলেকে খুঁজবে নাকি তাদের রাজ্যের মানুষদের জলের কষ্ট দূর করবে। ওদের দুর্বল করার এটাই সব থেকে মোক্ষম উপায়। কাল ভৈরব আবার হাসতে শুরু করলো। তার হাসির শব্দে গুহার দেয়াল কেঁপে কেঁপে উঠতে লাগলো। রাজপুত্র অরুণ সিংহাসনে বসে আছে। চারুলতা তার পাশে দাঁড়িয়ে আছে। যোগু মোড়ল এবং বিদ্যাধর মশাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। যুবরাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদেরকে রক্ষা করুন যুবরাজ। কি হয়েছে হরিশ কৃষক? আপনারা এত ঘাবড়ে আছেন কেন? উত্তর দিকে মাঠে তো আপনাদের কাজ করবার কথা। আপনারা এই সময় দরবারে কেন?
যুবরাজ, ও উত্তরের দিকের মাঠে সব ফসল শুকিয়ে নষ্ট হয়ে গেছে। কাল রাতের মধ্যে হঠাৎ করে মাটির সব রস শুকিয়ে গেছে। মাঠের পাশের কুয়োর জলও একদম গায়েব হয়ে গেছে। কি বলছো হরিশ? কাল বিকেলেও তো আমি মাঠের পাশ দিয়ে এসেছি, তখন তো সবই ঠিক ছিল। এক রাতের মধ্যে কুয়োর জল শুকিয়ে গেল কিভাবে? আমরা তো কিছু বুঝতে পারছি না মোর কথা। আমাদের মনে হচ্ছে এটা কাল ভৈরবের কাজ। সে আমাদের হেমরাজ্যকে ধ্বংস করার জন্য কালো জাদু প্রয়োগ করেছে। কাল ভৈরবের এত বড় সাহস, সে আমাদের রাজ্যের কৃষকদের পেটে লাথি মারতে চায়। আমি এটা কিছুতেই হতে দেব না। রাজপুত্র, আপনারা শান্ত হন। কাল ভৈরব ঠিক এইটাই চায়। সে চায় আমরা যেন ভয় পেয়ে যাই, আমরা যেন দিশেহারা হয়ে পড়ি, কিন্তু আমরা তাকে সেই সুযোগ দেব না। চারুমা ঠিকই বলেছেন যুবরাজ। কাল ভৈরবের কালো জাদুর উদ্দেশ্যই হলো আমাদের মনোবল ভেঙে দেওয়া। কিন্তু এখন আমাদের ভাবতে হবে কি করে আমরা এই ফসলের মাঠগুলোকে বাঁচাবো। জলের তো খুব প্রয়োজন। বাবা, আমাদের প্রাসাদের পেছনে যে বিশাল জলাধার আছে, তার জল তো এখনো শুকায়নি। না যুবরাজ, রাজপ্রাসাদের জল ধারে তো সারা বছর জল জমা থাকে, সেই জল একদম ঠিক আছে। তাহলে আজই রাজ্যের সব বড় বড় জলের পাত্র আর গরুর গাড়ি প্রস্তুত করুন। রাজপ্রাসাদের জলাধার থেকে জল নিয়ে গিয়ে উত্তরের দিকে মাঠের সেচের ব্যবস্থা করতে হবে। হেমরাজের একটা ফসলের গাছকেও আমি মরতে দেব না। কিন্তু যুবরাজ, রাজপ্রাসাদের জল যদি শেষ হয়ে যায় তখন তো আপনাদের নিজেদেরই জলের কষ্ট হবে। আপনারা সেই চিন্তা করবেন না হরিশ কৃষক। হেমরাজ্যের প্রজারা যদি জলের কষ্টে থাকে, তবে আমরা রাজপ্রাসাদে বসে শান্তিতে জল পান করতে পারি না। রাজপ্রাসাদের সব জল আপনাদের জন্য অবারিত। আপনারা আজ থেকে মাঠে জল দেওয়ার কাজ শুরু করুন। কাল ভৈরব জানুক হেমরাজ্যের মানুষ একে অপরের পাশে কিভাবে ঢালের মতো দাঁড়াতে পারে। সারদিদির যাই হোক, যুবরাজ অরুণের যাই হোক, আপনাদের মতো রাজা আর রানী থাকলে কাল ভৈরবের কোনো জাদুই আমাদের কিছু করতে পারবে না। আমরা আজই রাজপ্রাসাদের জল মাঠে নিয়ে যাওয়ার কাজ শুরু করছি। অচেনা গ্রামের রাস্তা। কাঠুরের তার বউ রাস্তায় হাঁটছে। কাঠুরের বউয়ের কোলে সূর্য। গ্রামের কিছু মানুষ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। পুচির মা দূর থেকে তাদের দেখে দৌড়ে কাছে এলো। আমা কাঠুরের বউ, তোর কোলে বাচ্চাটা কারলা? এত সুন্দর ফুটফুটে বাচ্চা তুই কোথায় পেলি রে? কাঠুরের বউ একটু ঘাবড়ে না গিয়ে খুব শান্ত গলায় বলতে শুরু করলো, এই বাচ্চাটা আমার আপন বোনের ছেলে পুচির মা। তুমি তো জানতেই আমার একটা বোন ছিল, সে অনেক গরিব ছিল। হ্যাঁ, তা তো শুনতামই বটে। তা তোর বোন এখন কোথায়? আর এই বাচ্চা এবার তোর কোলে কি করে এলো? আর কইও না পুচির মা, আমার বোনের কপালটা না বড্ড খারাপ। গত মাসে তার স্বামী হঠাৎ কইরা জ্বরে ভুইগা ভুইগা মারা যায়। তারপর আমার বোন এই বাচ্চাটার জন্ম দেয়। কিন্তু দুঃখের কথা, সে সন্তান জন্ম দেওয়ার পর সে আর বাঁচলো না, আর বাচ্চাটা একেবারে অনাথ হয়ে গেল। আহারে, কি কষ্ট! তা তারপর তুই কি করলি? আমি তো খবর পাইয়াই ছুটে গেছিলাম। গিয়া দেখি বাচ্চাটা খিদার জ্বালায় পইরা আছে আর কান্তাছে। বিধাতা যখন আমার নিজের খোল খালি কইরা রাখছে, তখন আমার বোনের এই অসহায় বাচ্চাটারে আমি সেখানে ফালাইয়া আসতে পারলাম না। আমি ওরে নিজের কাছে নিয়ে আইছি। আজ থেকে আমি ওর মা, আর আমার স্বামী ওর বাবা। পদ্মপুকুর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। তার মুখ খুব চিন্তিত। কাল ভৈরবের কালো জাদুর জোর তো দিন দিন বেড়েই চলেছে। সে এখন সরাসরি হেমরাজ্যের মাটির উপর আক্রমণ করেছে। সে জলের অভাব তৈরি করে প্রজাদের মনে ভয় ঢোকাতে চাইছে। পদ্মপুরী পুকুরের জলের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করলো। তার চোখে হেমরাজ্যের উত্তর দিকের মাঠের দৃশ্য ফুটে উঠল। সেখানে ভ্যাবলা আর ক্যাবলা রাজপ্রাসাদের জল দিয়ে মাঠ ভেজানোর চেষ্টা করছে। অরুণ আর চারু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। তারা রাজপ্রাসাদের জল প্রজাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কাল ভৈরবের চক্রান্তের প্রথম বাধাটা দিয়েছে, কিন্তু এ তো কোনো স্থায়ী সমাধান নয়। রাজপ্রাসাদের জল ফুরিয়ে গেলে তখন তারা কি করবে? আমাকে হেমরাজ্যের মাটির এই কালো ছায়া
জাদু বলয়ের ভেতরে আটকে রেখেছি ঠিকই, কিন্তু হেমরাজ্যের মাটি আর জলের উপর পুরোপুরি অধিকার খাটাতে পারবে না। আমি আজ রাতে উত্তর দিকের মাঠে যাব। আমি আমার শুভ শক্তির আলো দিয়ে ওই মাটি শুকিয়ে যাওয়া প্রাণ আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। বিধাতা আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। তা তুই তো খুব বড় মনের কাজ করেছিস লা কাঠুরের বউ। অন্যের অনাথ বাচ্চাকে বুকে টেনে নেওয়া কি আর সহজ কথা? কিন্তু বাচ্চার গায়ের রং তো একবারে সাত পানা গো। তোদের মতো গায়ের রঙের কাঠুরের ঘরে এমন রাজপুতুরের মতো সুন্দর বাচ্চা তো মানাসে নে। ও সব তুমি কি বলছো পুষির মা? গায়ের রঙে কি যায় আসে? আসল কথা হলো বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো। আজ থেকে এই সূর্য আমাদের ঘরের আলো গো। বাচ্চার নাম তাহলে সূর্য রেখেছিস? নামটা তো খাসা দিয়েছিস বাপু। তা কাঠুরে, আমি যে সেদিন তোর ঘরের ভেতর বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, সেটা কি তবে এই বাসায় ছিল? হ্যাঁ পুষির মা, আমরা ওকে ঘরে এনেছিলাম ঠিকই, কিন্তু বোনের শোকে আমার বউয়ের শরীরটা খুব খারাপ ছিল, ওকে বাইরে বের করিনি। তোমাকে সেদিন ওইভাবে ফিরিয়ে দিয়েছিলাম বলে তুমি কিছু মনে করো না পুষির মা। আরে না না, আমি আর কি মনে করব? তুই বরং তোর বোনের ছেলের যত্ন নে। বাচ্চাটার যেন কারো নজর না লাগে। আয় বাবা আয়। এই কথা বলে পুচির মা চলে গেলে কাঠুরিয়া তার বউ বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দেখলে বউ, তুমি কত সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিলে। পুষির মা একদম বিশ্বাস করে নিয়েছে। এবার আর আমাদের গ্রামের কেউ সূর্যকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না গো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।